আসসালামু আলাইকুম বন্ধুরা। মমি চেনেন? মমি, ওই যে মিশরের বিভিন্ন কবর টবর খুঁড়ে মমি পাওয়া যায় না, সেগুলো আর কি। তো একবার ভেবে দেখেন তো, সেই মমিদের যদি আলাদা কোনো দুনিয়া থাকে যেখানে তারাই বসবাস করে, ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং না? তো এই প্লটের উপরেই নির্মাণ হয়েছে আজকের এই সিনেমা। তো চলুন ঘুরে আসি মমিদের দুনিয়া থেকে। মুভির শুরুতে আমাদের মমিদের একটা দুনিয়া দেখানো হয় যেখানে একটা রেসিং প্রতিযোগিতা হচ্ছিল। প্রতিযোগিতায় একটা থার্ড নামের মমি সবার আগে তার ঘোড়ার গাড়ি নিয়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার ঘোড়ার গাড়ির একটা চাকা ঢিল হয়ে যায়। তখন সে চারপাশে লক্ষ্য করে দেখে যে তার দুপাশে আরও দুজন মমি রয়েছে। এরা দুজন আসলে তাকে হারাতে চাচ্ছে। তো বহু চেষ্টা করেও থার্ড এই রেস কোনোভাবেই জিততে পারে না। এরপর সিন শিফট হয় একজন আর্কিওলজিস্টকে দেখিয়ে, যার নাম ছিল সিলভেস্টর। সে পিরামিডের মধ্যে একটা কফিন খুঁজে বেড়াচ্ছিল। যেহেতু সে একজন আর্কিওলজিস্ট ছিল, তাই তার কাজই ছিল বিভিন্ন মমি নিয়ে কাজ করা। তো অনেকদিন ধরে সে একটা রাজকুমারীর মমির উপরে নজর রাখছিল। রাজকুমারীর নাম ছিল নেফার। কিন্তু সে রাজকুমারী নেফারের কফিনটা খুললে দেখতে পায় সেখানে রাজকুমারের মমি ছিলই না। কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়াও কফিনের উপরে একটা ভিন্ন ভাষায় কিছু লেখা ছিল। সেলভেস্টর ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে যে এখানে আসলে এমন একটা অদৃশ্য ব্রিজ রয়েছে যা আসল দুনিয়া আর মমির দুনিয়াকে একসাথে মিলিয়ে দিয়েছে। সেখানে সম্ভবত সকল মমিদেরকে জীবন্ত অবস্থাতেই পাওয়া যাবে। কিন্তু এই কথাটা সেলভেস্টর কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তখনই সে সেখানে একটা প্রাচীন পোকা খুঁজে পায়। সেলভেস্টর দেখতে পায় যে পোকাটা ওই কফিনের মধ্যেই ঢুকে যাচ্ছে। সে পুরোপুরি শিওর যে এই পোকাটা এই দুনিয়ার হতেই পারে না। আর আমরা দেখতে পাই যে এই পোকাটা আসলে মমিদের দুনিয়াতে চলে গিয়েছে। ঠিক আমাদের দুনিয়াটা যেরকম, মমিদেরও একই রকমের একটা দুনিয়া ছিল। সেখানে আমরা থার্ডকে দেখতে পাই। ওই সময় সে তার ফ্যান ফলোয়ারদেরকে নিজের অটোগ্রাফ দিচ্ছিল। সবাই তাকে জিজ্ঞাসা করে যে সে কেন রেস থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। সে জানায় যে তার মতে বাকি লোকদেরও সুযোগ পাওয়া উচিত। আসলে থার্ড খেলায় এই প্রথমবার খুব খারাপভাবে হেরে গিয়েছে, তাই নিজের মানিজ্য হারানোর ভয়ে সে আর খেলতে চায় না। এর মধ্যে একটা মেয়ে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? থার্ড তাকে সাফ সাফ মানা করে দেয়, কারণ সে তার লাইফটা একা এনজয় করতে চায়। থার্ডের একটা ছোট ভাইও ছিল যার নাম ছিল সিকিম। সে সব সময় তার ভাইকে পরামর্শ দিত আবারও রেসিংয়ে চলে যাওয়ার জন্য। তো যাই হোক, একদিন থার্ড মার্কেটে চলে যায় কিছু জিনিসপত্র কিনে আনার জন্য। তো ফিরে আসার সময় একটা মেয়ের গাড়ির সাথে তার ধাক্কা লেগে যাওয়াতে মেয়েটা তাকে অনেক খারাপ খারাপ কথা বলে। মেয়েটা বলে যে তুমি কি দেখে চলাফেরা করতে পারো না? দুজনের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে একটা ঝগড়া লেগে যায়। এরপর জানা যায় যে সে কোনো সাধারণ মেয়ে ছিল না, সে হলো এই মমির দুনিয়ার রাজকুমারী, আর এরই নাম ছিল নেফার। এরপর নেফার পিরামিডে ফিরে আসে, যেখানে সবাই তাকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করতে লেগে পড়ে। আর এখানে আরও জানতে পারি আমরা যে নেফারের গান করতে খুবই পছন্দ ছিল। কিন্তু নেফার যেহেতু একজন রাজকুমারী ছিল, তাই গান গাওয়াটা তার জন্য একদমই অ্যালাউ ছিল না। এই জন্য তার এক চাকর তাকে বুঝিয়ে বলে যে গান না গাওয়াটাই আপনার উচিত হবে। নেফার আবার তার বাবাকে খুবই ভয় পেত, এই জন্য সে এইসব কিছু নিয়ে আর কথা বাড়ায়নি। নেফারের বাবা হলো একজন শক্তিশালী ফেরাউন। সে নেফারকে জানায় যে খুব তাড়াতাড়ি নেফারের জামাই খোঁজার অনুষ্ঠান শুরু হয়ে যাবে, যেখানে নেফারের বর হবার জন্য সেই ছেলেটাকে ফিনিক্স নামের একটা পাখি তার জন্য খুঁজে নিয়ে আসতে হবে। নেফার কোনোভাবেই এমন একটা সেরিমনির পক্ষে নেই। সে কিছুতেই বুঝতে পারে না যে একটা পাখি কিভাবে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ফয়সালা ঠিক করে দিতে পারে। আর তাছাড়াও নেফার তো এখন বিয়ে করতেও চাচ্ছে না। কিন্তু ফেরাউন জানায় যে একজন রাজকুমারীর বিয়ে করা খুবই জরুরি, কালই সেই অনুষ্ঠান, তাই যেভাবেই হোক তাকে প্রস্তুত থাকতে হবে। তো পরদিন সত্যি সত্যি সেই অনুষ্ঠান শুরু হয়ে যায়, যেখানে একটা ফিনিক্স পাখিকে প্রথমে জীবন্ত করা হয়। আর এই রিচুয়ালে আগুনের মধ্যে থেকে একটা পাখি বেরিয়ে আসে। এই ফিনিক্স পাখিটা যেখানে গিয়ে থেমে যাবে, তাতেই বোঝা যাবে যে সেই ব্যক্তি হবে নেফারের জীবনসাথী। ফিনিক্স পাখিটা মমিদের শহরের মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে আমরা থার্ডের ভাই সিকিমকে খেলতে দেখতে পাই। তার খেলনাটা হঠাৎ করে সোজা গিয়ে ফিনিক্সের গায়ে লাগে, আর ফিনিক্সটা তাল সামলাতে না পেরে সোজা থার্ডের ঘরে এসে পড়ে। থার্ড তখন নিজের ঘরে বসে কাজ করছিল। তখনই সেখানে ফেরাউনের গার্ডেরা এসে থার্ডকে সোজা পিরামিডের মধ্যে ধরে নিয়ে যায়। থার্ড তো বুঝতেই পারছিল না যে সে কি ভুল করেছে।
আর তাছাড়াও ফেরাউন তো আগে থেকে জানতো যে থার্ড রেসিং এর একজন পুরাতন চ্যাম্পিয়ন। ফেরাউন তাকে জানায় যে ফিনিক্স পাখি তাকে সিলেক্ট করেছে রাজকুমারী নেফারকে বিয়ে করার জন্য। কিন্তু নেফার আর থার্ড যখন দুজনকে দেখতে পায়, দুজনেই যেন রেগে ফেটে পড়ছিল, কারণ এর আগেই তাদের মধ্যে একবার ঝগড়া হয়ে গিয়েছিল। থার্ড এই বিয়ের জন্য ফেরাউনকে সরাসরি মানা করে দেয়, কিন্তু রাজা ফেরাউন তাকে জানায় যে কোনোভাবেই এই বিয়ের প্রস্তাব সে ফিরিয়ে দিতে পারবে না, কারণ সে যদি সত্যি বিয়েটা নিষেধ করে দেয় তাহলে তার চোখ আর জিহ্বা কেটে ফেলা হবে। তবে নেফারও বারবার বলছিল যে সে কোনো অপরিচিত ব্যক্তিকে কোনোভাবেই বিয়ে করবে না। কিন্তু ফেরাউন সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে ফিনিক্স যাকে সিলেক্ট করেছে তার সাথে নেফারের বিয়ে হবে, আর এটাই তার শেষ সিদ্ধান্ত। এরপর থার্ডকে একটা রিং দেয়া হয়, যে রিংটা আগামী 7 দিন পরে বিয়ের দিন নেফারকে পরাতে হবে। এরপর থার্ডকে একটা রিং দেয়া হয়, যে রিংটা আগামী 7 দিন পরে বিয়ের দিন নেফারকে পরাতে হবে, আর এই 7 দিন তাকে এই পিরামিডের মধ্যে থাকতে হবে। নেফারের তো প্রথম থেকেই খুবই রাগ হচ্ছিল, সে থার্ডকে কিছুতেই বিয়ে করতে চায় না। এই জন্য সে যেভাবেই হোক এই জায়গা থেকে পালিয়ে যেতে চাচ্ছে, অথবা তার বাবাকে যেভাবেই হোক সে এই বিয়ের জন্য নিষেধ করতে চাচ্ছে। তো যাই হোক, দুজনকে ফ্রি করার জন্য এদের দুজনকে কিছু সময়ের জন্য কথা বলতে আলাদা একটা জায়গায় দেয়া হয়। এদের দুজনের কথাবার্তার সারমর্ম ছিল যে এরা দুজনের কেউই কাউকে বিয়ে করতে চায় না। তো যাই হোক, সেখানে আমরা দেখতে পাই যে রাত হবার পরে এক ধরনের ভিন্ন প্রক্রিয়া শুরু হয়ে যায়। আসলে মমিদের দুনিয়াতে কখনো রাতই হয় না, তারা রাতকে নিজেরাই বানিয়ে নেয়। এদিকে সিকিম তো খুবই খুশি যে এখন থেকে সে রয়্যাল পিরামিডের মধ্যে থাকতে পারবে। সিকিম তার ভাইয়ের কাছে সেই রিংটা দেখতে চায়। থার্ড জানায় যে এই রিংটা খুবই ইম্পর্টেন্ট, যদি রিংটা হারিয়ে যায় তাহলে রাজা ফেরাউন আমাকে জীবন্ত পুঁতে ফেলবে। এজন্য থার্ড রিংটাকে নিজের ঘরের মধ্যে লুকিয়ে রাখে। অন্যদিকে সিলভেস্টর একটা স্পাইডার ড্রোন বানিয়েছিল। ড্রোনটাকে অ্যাক্টিভ করে সে সোজা এটাকে থার্ডের ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই সময় থার্ড ঘরে ছিল না, রোবটটা ঘরে ঢুকেই সব কিছু ক্যাপচার করে নিচ্ছিল। সিলভেস্টরের সাথে যে দুজন লোক ছিল এরা সব সময়ই কোনো না কোনো কাজের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিত। এবারও তাই হয়। ঝগড়ার এক পর্যায়ে রোবোটিক সিস্টেমে কিছু গড়বড় হয়ে যায়, যার কারণে রোবটটা প্রায় পাগলের মতো আচরণ করতে থাকে। উল্টাপাল্টা কাজ করলেও সিলভেস্টর থার্ডের রিংটা পেয়ে যায়, কিন্তু সে ওই গর্তের মধ্যে থেকে কিছুতেই বের করতে পারছিল না। এই জন্য সে ওখানে একটা ব্লাস্ট করে দেয়, যে আওয়াজ থার্ড আর সিকিম দুজনেই শুনতে পায়। দুজনেই দ্রুত ঘরে এসে দেখতে পায় যে ওই রয়্যাল রিংটা চুরি হয়ে গেছে, আর এখন এই রিংটা খুঁজে আনতে হলে তাদেরকে মানুষের দুনিয়ায় যেতে হবে। থার্ড তো যে কোনো মূল্যে পৃথিবীতে গিয়ে সেই রিংটা ফিরিয়ে আনবে, আর এখন সিকিম তার ভাইয়ের সাথে পৃথিবীতে যাবার জন্য খুবই জেদ করতে থাকে। প্রথমে থার্ড তাকে নিষেধ করে দিয়ে বোঝায় যে মানুষের দুনিয়া খুবই ভয়ানক, তুমি সেখানে গেলে তোমার ক্ষতি হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সিকিমের জেদের কাছে থার্ডকে হার মানতেই হয়। সে সিকিমকে তার সাথে পৃথিবীতে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। আর এদিকে সিকিমের সাথে তার একটা পোষা প্রাণীও ছিল, যেটা দেখতে অনেকটা কুমিরের মতো। সিকিম সেই প্রাণীটাকেও নিজের সাথে নিয়ে আসে, আর এখন একটা গর্তের মধ্যে দিয়ে এরা 3 জন মানুষের দুনিয়াতে এসে পৌঁছায়। আসল দুনিয়া দেখে ওরা তো খুবই অবাক হয়ে যায়, কারণ সত্যি বলতে আসল দুনিয়া ছিল তাদের দুনিয়ার চেয়ে অনেক সুন্দর। এখানে সব কিছুই তাদের কাছে ভিন্ন রকম মনে হচ্ছিল। আর তাছাড়াও এই আসল দুনিয়া থেকে মমির দুনিয়া ছিল কয়েক হাজার বছর পেছনের সময়কার। থার্ড দূর থেকে সিলভেস্টরের হাতে একটা বক্স দেখতে পায়, যেটার মধ্যেই এই রিংটা ছিল। তো এই জন্যই 2 ভাই মিলে সিলভেস্টরের একটা গাড়িতে উঠে পড়ে। অবশ্য সেই গাড়িতেই ওই বক্সটা রাখা হয়েছে, কিন্তু সারা গাড়ি খুঁজেও ওরা ওই রিংটা খুঁজে পায় না। তো বাধ্য হয়ে তারা গাড়ির মধ্যে রাখা সেই বিশাল বক্সগুলোর মধ্যেই লুকিয়ে পড়ে। এরপর বক্সের পিছু করতে করতে ওরা একটা জাহাজের রুমের ভেতরে চলে যায়। তো রিংটা খুঁজতে গিয়ে হঠাৎ করে সেই রুমের দরজা বন্ধ হয়ে যায়। ওরা সেখানে কারো একজন আসার শব্দ শুনতে পায়, আর সেই লোকটা আর কেউ ছিল না, সে হলো রাজকুমারী নেফার। সে আসলে এই 2 ভাইয়ের পিছু করতে করতে এই পৃথিবীতে চলে এসেছিল। নেফার যখন জানতে পারে যে রিংটা হারিয়ে গেছে, তার তো খুবই ভালো লাগছিল। খুশিতে সে বলে ওঠে, তো যাই হোক, এখন আর আমাদের অন্তত বিয়ে করতে হবে না। কিন্তু থার্ড তো খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ এই রিং খুঁজে না পেলে তাকে মেরে ফেলা হবে। আর তাছাড়া এই রাজকুমারীর এখন তার সাথে থাকার কথাও ছিল না, তার তো পিরামিডে থাকা উচিত।
এদিকে দরজা বন্ধ থাকার কারণে তারা সেখান থেকে বের হতে পারছিল না। রাজকুমারীর সামনে নিজের ডিমান্ড বাড়াতে সে বলে যে আমি তো এক ধাক্কায় এই দরজা খুলে ফেলতে পারবো, কিন্তু দরজায় ধাক্কা দিতে গিয়ে সে নিজেই ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার চোখ খোলে তখন সিকিম আর রাজকুমারী তাকে বলে যে হয়তো তোমার নিজের চোখেই দেখা উচিত আমরা কোথায়। ওরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে ওরা তো মিশর থেকে বহু দূরে চলে এসেছে, আর তাছাড়া এখন তারা সমুদ্রের একদম মাঝখানে। এরপরে এই জাহাজটা সোজা লন্ডন শহরে গিয়ে থামে। ওদের সামনেই সিলভেস্টার দাঁড়িয়েছিল, সে একটা এক্সিবিশনের ব্যাপারে কথা বলছিল। ওরা তিনজন লুকিয়ে লুকিয়ে সিলভেস্টারের গাড়িতে উঠে পড়ে, আর সেই গাড়িটা যেখানে থেমে যায় সেখানে ওদের সাথে কিছু মানুষের দেখা হয়। মানুষেরা ভেবেছিল যে হয়তো কোনো প্রোগ্রামের জন্য তারা মমির পোশাক পরেছে, এই জন্য তারা এই মমিগুলোর ছবি তুলে নেয়। কিন্তু তারা যখন ছবিগুলো চেক করতে যায় তখন দেখতে পায় যে এখানে মানুষের কোনো ছবি নেই, বরং এরা সত্যিকারের মমি ছিল। মানুষেরা সবাই ওদেরকে ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে যেতে থাকে। ওরা তিনজন মনে করতে থাকে যে হয়তো মানুষের আচরণই এমন ভীতু। তো যাই হোক, কাউকে ভয় পাইয়ে দেবার জন্য তাদের কাছে এটা অনেক ভালো আইডিয়া মনে হতে থাকে। ওরা সিদ্ধান্ত নেয় যে সিলভেস্টারকে ঠিক এভাবেই তারা ভয় দেখাবে যেন খুব সহজেই তারা রিংটা উদ্ধার করতে পারে। সিলভেস্টারের পিছু করতে করতে ওরা একটা থিয়েটারে পৌঁছে যায়। তো সেই থিয়েটারের ক্রিউ মেম্বাররা ওদেরকে দেখে মনে করতে থাকে যে এরা হয়তো তাদের নাটকেরই দলের লোক, কারণ আজকে তাদের এই দলের লোকেরা এই মমির পোশাকে থিয়েটারে পারফর্ম করবে। সে ওদেরকে বলে যে তোমাদেরকে এখন ব্যাক স্টেজে থাকা উচিত, তোমরা এখানে কি করছো? লোকটা ওদের তিনজনকে জোর করে ব্যাক স্টেজে নিয়ে যায়, যেখানে অনেক মানুষ তাদের মতোই মমির পোশাক পরে রয়েছে। থার্ড আর নেফারের তো মনেই হচ্ছিল না যে ওরা মানুষের দুনিয়াতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনুষ্ঠান শুরু হয়ে যায়। নেফার লক্ষ্য করে যে স্টেজে ওদের সামনে থাকা একটা মেয়ে ঠিক ওর মতোই সাজুগুজু করেছে, আর তার হাতে একটা ছেলে ঠিক তারই মতো রিং পরিয়ে দিচ্ছে। নেফার তো না বুঝে গান গাইতে গাইতে মেয়েটার হাত থেকে রিংটা নিয়ে নেয়। দেখা যায় যে নেফারের এত সুন্দর কণ্ঠে গাওয়া গান আর স্ক্রিপ্ট ছাড়াই তার এত সুন্দর অভিনয়ের কারণে এই শো প্রচুর হিট হয়ে যায়। তবে সিলভেস্টার লক্ষ্য করে যে ওদের গায়ে আলো পড়তেই ওদের আসল রূপটা দেখা যাচ্ছিল। সে বুঝে যায় যে রিংটা খোঁজার জন্যই ওরা মমির দুনিয়া থেকে মানুষের দুনিয়াতে চলে এসেছে। তাছাড়াও সিলভেস্টার নেফারের গলার নেকলেসটাও দেখে ফেলেছিল, যে নেকলেসটা ছিল খুবই দামি। অন্যদিকে একজন মিউজিক ডিরেক্টর নেফারের এত সুন্দর ভয়েসে গাওয়া গান আর তার অভিনয় দেখে অভিভূত হয়ে গিয়েছিল। সে তখনই সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক নেফারকে দিয়ে সে তার একটা মিউজিক অ্যালবাম বের করবে। তো যাই হোক, নেফার যখন রিংটা পেয়ে যায় তখন সে থার্ড আর সিকিমকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর ঠিক সেই সময় ওদের সাথে সেই মিউজিক ডিরেক্টরের দেখা হয়ে যায়। লোকটার নাম ছিল অ্যাড। সে ওদেরকে বলে যদি নেফার তার গান গেয়ে দেয় তাহলে সে ওদেরকে থাকার জায়গা দেবে। ওরা পেছনে তাকিয়ে দেখে যে সিলভেস্টার ওদেরকে ধরার জন্য এদিকেই আসছে। এই জন্য আর কোনো উপায় না পেয়ে ওরা সবাই অ্যাডের গাড়িতে উঠে পড়ে। তো গাড়ির মধ্যে থার্ড নেফারকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এবার আমাদের হয়তো নিজেদের দুনিয়াতে ফিরে যাওয়া উচিত, এই দুনিয়াটা আমাদের জন্য নয়। এই জন্য নেফার অ্যাডকে নিষেধ করে দেয় আর বলে যে আমি আপনাকে এই মুহূর্তে সাহায্য করতে পারবো না। তবে যাবার আগে অ্যাড তাকে একটা কার্ড দিয়ে বলে যদি কখনো আমার প্রয়োজন হয় তাহলে আমার এই অ্যাড্রেসে চলে এসো। অ্যাড চলে যাবার পরে সিকিম সেই রিংটা চেক করলে বুঝতে পারে যে এই রিংটা তো নকল। এতক্ষণ তারা যত পরিশ্রম করলো সব কিছু বেকার হয়ে গেল। এদিকে রাত হয়ে যাবার কারণে তাদের কাছে থাকার জন্য একটা জায়গাও নেই, আর তাছাড়া কাজও তাদের শেষ হয়নি। তাদেরকে আবারও ওই রিংটা খুঁজে বের করতে হবে। এই জন্য ওরা সবাই অ্যাডের দেয়া অ্যাড্রেস অনুযায়ী অ্যাডের বাড়িতে চলে যায়। অ্যাড নেফারকে অফার করে তার সাথে কাজ করার জন্য। এরপর তারা সবাই মিলে একটা মিউজিক অ্যালবাম বানানোর সিদ্ধান্ত নেয়। অ্যাড নিজের সাথে নেফারকে নিয়ে যায়, যা দেখে থার্ড প্রচণ্ড টেনশনে পড়ে যায়। আর তাছাড়াও সিকিম বলে যে তুমি অবশ্যই নেফারকে পছন্দ করতে শুরু করেছো ভাইয়া, কিন্তু থার্ড কিছুতেই এই কথাটা স্বীকার করছিল না। অন্যদিকে আবারও সিলভেস্টারকে দেখানো হয়। সে বলছিল যে আমি যদি ডিরেক্ট নেফারকেই পেয়ে যাই তাহলে এই রিং দিয়ে কি করব। নেফারই হবে দুনিয়ার সবচেয়ে বড় খুঁজে পাওয়া রত্ন। এদিকে অ্যাডের শো করার জন্য নেফারের কিছু কাপড় কেনা প্রয়োজন ছিল, তাই অ্যাড ওদেরকে নিজের একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে বলে যে সামনের দোকান থেকে তোমাদের যা যা ইচ্ছে কিনে নিতে পারো। ওরা তিনজন মিলে একটা শপিং মলে চলে যায়, আর এই প্রথমবার ওরা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পায়। প্রচুর শপিং করে ওরা। তারপর অ্যাডের বাড়িতে তারা ফিরে আসে।
নেফার তো খুবই খুশি ছিল যে সে ফাইনালি তার গান গাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবে, কিন্তু থার্ডের কাছে এই বিষয়টা একদমই পছন্দ হচ্ছিল না। সে চাচ্ছিল যত দ্রুত সম্ভব এখান থেকে নিজেদের দুনিয়াতে চলে যেতে। নেফার তাকে বোঝায় যে সে তার বাবাকে অনেক ভয় পেত বলে নিজের স্বপ্নের ব্যাপারে সে কখনোই তার বাবাকে বলতে পারেনি। হয়তো মানুষের এই দুনিয়াটা তার স্বপ্নটাকে পূরণ করতে পারবে, আর এই জন্য আপাতত সে এই দুনিয়া ছেড়ে কোথাও যাবে না। নেফারের এমন ইমোশনাল কথাবার্তা শুনে থার্ডও রাজি হয়ে যায় আর বলে যে তুমি সামনে এগিয়ে যাও, আমি তোমার সাথেই আছি। এরপর অ্যাড তার মিউজিক অ্যালবাম শুরু করে দেয়, যেখানে সে নেফারের সকল মুভমেন্ট রেকর্ড করে নেয়। আর দেখতে দেখতে নেফারের অ্যালবাম ভাইরাল হয়ে যায়, আর এই দুনিয়াতে নেফার খুবই ফেমাস হয়ে যায়। নিউজের মাধ্যমে সিলভেস্টার জেনে যায় যে এই সময় সে নেফারকে কোথায় খুঁজে পাবে। নেফার যখন সন্ধ্যার সময় বেলকনিতে বসেছিল তখন সিলভেস্টার তাকে বেহুশ বানিয়ে নিজের সাথে নিয়ে আসে। থার্ড তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে সিলভেস্টারের গাড়িটা ধরতেই পারে না। ইভেন সে অ্যাডের উপরেও প্রচণ্ড রেগে যায় আর বলে যে এসব কিছু তোমার কারণে হয়েছে। সে সিকিমকে অ্যাডের কাছে রেখে সিলভেস্টারের গাড়ির পিছু করতে থাকে। এদিকে সিলভেস্টার নেফারকে একটা মিউজিয়ামে নিয়ে আসে। সে একটা মমির ঘরের ভেতরে নেফারকে আটকেও রাখে। পরের দিন এই মিউজিয়ামে একটা এক্সিবিশন রয়েছে। যদি নেফারকে সে এই এক্সিবিশনে দেখাতে পারে তাহলে সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, কারণ নেফার ছিল একটা জীবন্ত মমি। তাছাড়াও ইতিহাসের পাতায় তার এত বড় আবিষ্কারের কথাটাও লেখা থাকবে। এদিকে থার্ড সিলভেস্টারের পিছু করতে করতে সেই মিউজিয়ামে পৌঁছে গিয়েছিল। সে জানতো না যে এখানে সকল জায়গাতে সিসি ক্যামেরা সেট করা রয়েছে, যার মাধ্যমে তাকে কেউ দেখতে পারবে। তো আশেপাশে অনেক সিকিউরিটি থাকার পরেও থার্ড ভয় না পেয়ে সে সোজা নেফারের কাছে চলে যায়। সে নেফারকে বাইরে থেকে বের করার অনেক চেষ্টা করে, আর এই সব কিছু সিসি ক্যামেরাতে এতক্ষণ সিলভেস্টার দেখছিল। সে ওদের দুজনকে এখন আটকে দেয়, আর ওদের উপরে একটা লাইট সেট করে দেয়। আসলে ওদের উপরে লাইট থাকলে ওদের আসল রূপ অর্থাৎ মমি রূপটা দেখা যায়। লাইটের আলোতে ওদের দুজনের খুবই সমস্যা হচ্ছিল। সিলভেস্টার এবার থার্ডকেও বেহুশ করে দেয়। অন্যদিকে সিকিম তার ভাই আর নেফারের জন্য খুবই টেনশন করছিল। এই জন্য সে অ্যাডের কাছ থেকে সাহায্য নেয়। অ্যাড ওকে রাস্তা দেখিয়ে মিউজিয়ামে নিয়ে আসে। সিকিম আবার খুবই স্মার্ট ছিল। সে সবগুলো সিসি ক্যামেরাতে ব্ল্যাক কালার স্প্রে করে দেয়। থার্ড আর নেফার তো মাতালের মতো পড়েছিল। সিকিম সিলভেস্টারের ধ্যান অন্যদিকে নিয়ে যায়, আর তারপর সে থার্ড আর নেফারকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। সিলভেস্টার এটা বুঝতে পেরে তাদেরকে বেহুশ করার জন্য আবারও শুট করে দেয়, কিন্তু তার নিশানায় এবার পড়ে যায় অ্যাড, যার ফলে সিকিম থার্ড আর নেফারকে নিয়ে কোনো বাধা ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসে। সিকিম ওদের দুজনকে একটা বাসে উঠিয়ে নেয়। সিকিম তো কোনো দিনও বাস চালায়নি, তাও সে আজকে খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। গাড়ি চালাতে তাকে সাহায্য করছিল তার সেই পোষা কুমিরটা। সিকিম এত ছোট বাচ্চা হওয়া সত্ত্বেও সিলভেস্টার তার সাথে পেরে উঠছিল না। ততক্ষণে থার্ডের জ্ঞান ফিরে এসেছিল, আর সে যখন জানতে পারে যে সামনে নদী রয়েছে তখন সিকিমকে দ্রুত ব্রেক দিতে বলে। আর ব্রেক করার কারণে সিলভেস্টার গাড়ির তাল সামলাতে না পেরে সোজা একটা বোটের উপরে আছড়ে পড়ে। সেই ফাঁকে ওরা মিউজিয়াম থেকে আসল রিংটাও নিয়ে আসে। অ্যাডও এবার ওদের সাথে এসে দেখা করে। থার্ড নেফারকে বলে যে এবার তুমি সিদ্ধান্ত নাও তোমার জীবনটা তুমি কিভাবে কাটাবে, এটা ঠিক করা তোমার দায়িত্ব। তুমি এখানে থেকে তোমার স্বপ্ন পূরণ করবে নাকি আবারও মমির দুনিয়াতে ফিরে যাবে। নেফার আর চায় না এই দুনিয়াতে থাকতে যেখানে তার জীবনের কোনো মূল্য নেই। তাই সে থার্ডের সাথে খুব খুশি মনেই নিজের পৃথিবীতে ফিরে যেতে চায়। কিন্তু সমস্যা হয়ে যায় তাদের দুনিয়াতে ফিরে যাওয়া নিয়ে, কারণ এই লন্ডন শহর থেকে তাদের তো প্রথমে মিশরে যেতে হবে। অ্যাড ওদেরকে বুঝিয়ে দেয় যে প্লেনের মাধ্যমে ওরা 5 ঘন্টা জার্নি করেই মিশরে পৌঁছাতে পারবে। এদিকে এত ফেমাস হবার পরেও নেফারের নিজের স্বপ্নটা ত্যাগ করে যেতে খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, অ্যাড ওদের 3 জনকে একটা প্লেনের মধ্যে লুকিয়ে উঠিয়ে দেয়। তো চলে যাবার সময় ওরা দুজন নিজেদের মধ্যেই কথা বলছিল যে যাই হয়ে যাক না কেন ওদের দুজনের আর বিয়ে হবে না। কিন্তু সত্যি বলতে দুজনেই মনে মনে একে অপরকে ভালোবেসে ফেলেছিল। শেষ পর্যন্ত নেফার থার্ডকে ধন্যবাদ জানায় যে এত বিপদেও সে নেফারের সঙ্গ ছেড়ে দেয়নি। আর তারপর ফাইনালি ওরা মিশরে পৌঁছে যায়। সেখানে একটা কফিনের মধ্যে লুকায়িত দরজা দিয়ে ওরা মমিদের দুনিয়াতে চলে আসে।
আমরা দেখতে পাই যে সিলভেস্টার ওদেরকে ধরার জন্য সেই প্লেনেই বসেছিল। সে ভালো করেই জানতো যে ওদের শেষ ঠিকানা কোথায় আর কোন রাস্তা দিয়ে ওরা মমির দুনিয়াতে যাবে। এদিকে থার্ড আর নেফার দুজনকে গুড বাই বলে নেয়। দুজনে অপেক্ষা করতে থাকে যে হয়তো দুজনের কেউ অন্যজনকে ভালোবাসার কথাটা বলবে, কিন্তু দুজনের কেউই লজ্জার কারণে এই কথাটা বলতেই পারে না। মনের কথা মনেই রেখে দুজনেই নিজেদের বাড়িতে ফিরে যায়। নেফার যখন বাড়িতে পৌঁছায় তখন ফেরাউন অনেক ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে, কারণ লাস্ট কয়দিন সে রাজকুমারীকে খুঁজে পাচ্ছিল না। সে বলে যে তার নেফারের জন্য খুবই টেনশন হচ্ছিল। অন্যদিকে থার্ড বাড়িতে একাই ছিল। সে ওই রিংটা দেখছিল আর মনে মনে ভাবছিল যে বিয়ের দিন যাই হয়ে যাক না কেন রিংটা সে ফেরত দিয়ে দেবে। এদিকে সিলভেস্টার তার বড় বড় গাড়ি নিয়ে পিরামিডের সামনের সেই গোপন রাস্তা দিয়ে মমিদের দুনিয়াতে চলে আসে। সে এসে চারপাশের জিনিসগুলো ভেঙে দিতে থাকে। গার্ডদেরকে মেরে সে ফেরাউনকে কিডন্যাপ করে নেয়। সে বলে যে রাজকুমারী আর রিং এই দুইটা আমার কোনো কাজে আসবে না, তবে ফেরাউন আমার কাছে সবচেয়ে দামি। নেফার নিজের বাবাকে বাঁচানোর জন্য সিলভেস্টারের সাথে লড়াই করতে চলে আসে, কিন্তু সে একা কিছুতেই সিলভেস্টারের সাথে পেরে উঠছিল না। সিকিম এই ব্যাপারটা জানতে পেরে দ্রুত তার ভাইকে জানায় আর বলে যে এখনই তোমার নেফারকে সাহায্য করা প্রয়োজন, ও খুবই বিপদে রয়েছে। সেখানে সিলভেস্টার এসে সবকিছু ভেঙে চুরমার করে ফেরাউনকে কিডন্যাপ করে নিয়েছে। থার্ডের মন তো খুবই খারাপ ছিল। সে বলে যে ওখানে রাজার অনেক গার্ডস রয়েছে, তারা খুব সহজে রাজাকে বাঁচিয়ে নিতে পারবে। সিকিম আবারও বলে যে হয়তো নেফারের তোমাকে প্রয়োজন হতে পারে, তাই যত দ্রুত সম্ভব তোমার অবশ্যই যাওয়া উচিত। এদিকে সিলভেস্টার তো ফেরাউনকে নিয়ে মানুষের দুনিয়াতে চলেই যাচ্ছিল। নেফার অনেক চেষ্টা করছিল তাকে থামানোর জন্য, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না। আর ঠিক সেই সময় সেখানে থার্ড চলে আসে নেফারকে সাহায্য করার জন্য। এবার ওরা দুজন মিলে থার্ডের ঘোড়ার গাড়িটা নিয়ে সিলভেস্টারকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু থার্ডের গাড়ির চাকা ঢিল হয়ে যাবার কারণে সে সিলভেস্টারের সাথে পেরে উঠছিল না। তাই বাধ্য হয়ে সে নিজের গাড়িটা সিলভেস্টারের গাড়িতে আটকে দেয়। থার্ড লক্ষ্য করে যে সামনে বিশাল একটা গর্ত। শুধুমাত্র নেফারকে বাঁচানোর জন্য সে গাড়ি থেকে নেফারকে দূরে ফেলে দেয়, আর সে সিলভেস্টারের সাথে সেই গর্তের মধ্যে গিয়ে পড়ে যায়। নেফার তো এটা ভেবেই কান্না করছিল যে হয়তো থার্ড মারা গেছে। তবে থার্ড নিচে পড়ার আগে সে ফেরাউনকেও দূরে ঠেলে দিয়েছিল, মানে নিচে পড়ে যাবার আগে সে সবার জীবনই বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু তখনই দেখা যায় যে থার্ড পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে আসছে। আসলে নেফার সেই রিংটা থার্ডের গলায় পরিয়ে দিয়েছিল, আর সেই রিংয়ের কারণে থার্ডের জীবনটাই যাত্রায় বেঁচে গিয়েছে। থার্ড উপরে আসতে নেফার তাকে জড়িয়ে ধরে। ফেরাউনও সেখানে এসে থার্ডকে ধন্যবাদ জানায় তাদের জীবন বাঁচানোর জন্য। সেই সাথে এই দুজনের মনের কথাটা ফাইনালি বলেই দেয় যে তারা একে অপরকে অনেক ভালোবাসে। এরপর অনেক ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। আর বিয়ের দিন নেফারও গান গায়। আজকে ফেরাউনও সবার সামনে তার মেয়েকে গান করতে একদমই আটকায় না। এখন থেকে নেফার চাইলে যখন খুশি যেভাবে খুশি গান গাইতে পারবে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।